সো এই হচ্ছে আপাতত 5000 কিলোমিটার কন্ডিশন। ওকে গাইজ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমি আপনাদের ওয়েলকাম করব না আপনারা আমাকে ওয়েলকাম করবেন সেটাই তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তার কারণ লাস্ট ভিডিও বানিয়েছি প্রায় 6-7 মাস আগে, অ্যান্ড দেন তারপরে এই ভিডিও বানাচ্ছি। লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম সেটাও বানিয়েছিলাম মেবি টায়ারের ওপরে, কারণ আমার বাইকে লাগানো রয়েছে অ্যাপোলো ট্রাম্বলার এক্সআর, এবং যেটা আমি লাগিয়েছিলাম যখন আমার বাইক 40,000 কিলোমিটার চলেছিল, অ্যান্ড ওই 40,000 কিলোমিটার পর্যন্ত আমি এমআরএফ জ্যাপার লাগিয়ে রেখেছিলাম, যেটা ছিল আমার বাইকের স্টক বাইক। আর যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানেনি এটা আমার বাইক FZ25। যারা জানেন না তাদের জন্য বলে দিই, এটা আমার FZ25 যেটা আমি কিনেছিলাম 2019-এর শেষে, এবং স্টক টায়ার দিয়ে আমি চালিয়ে ফেলেছি 2024 পর্যন্ত, এবং 2024-এ এসে আমি কিন্তু আমার বাইকের টায়ার চেঞ্জ করেছি। অ্যান্ড আপনি যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমার বাইক চলেছে 45,403 কিলোমিটার। মোটামুটি আমি ওই রকমই 40,100-200 কিলোমিটারে আমার বাইকের টায়ার চেঞ্জ করেছিলাম, অ্যান্ড এটা আমি পুরোপুরিভাবে 5,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। সো 5,000 কিলোমিটার চালানোর ফলে কিন্তু আমার একটা লং টার্ম রিভিউ করার মতো অভিজ্ঞতা চলে এসেছে টায়ারটা কেমন এবং পুরনো স্টক টায়ারে কেমন ফিল ছিল সেটার সম্পর্কেও কিন্তু একটা আপনাদের ধারণা দেবো, এবং নতুন টায়ারটা কেমন সেটা সম্পর্কেও ধারণা দেবো। বাট তার আগে টায়ারটা ইনস্টলেশন দেখে নিন, যদি আমার পিসিতে পুরনো ক্লিপগুলো থাকে তো, কারণ আমি ইনস্টলেশনের ভিডিও কিন্তু আপনাদের দিইনি, বা টায়ারটা লাগানোর পরে কি রিভিউ সেটাও কিন্তু আপনাদের দেওয়া হয়নি। সো অনেকে কমেন্ট করেছিলেন। সো ফাইনালি সেই ডেটটা চলে এসছে যখন আমি ফাইনালি অ্যাপোলো ট্রাম্বলার এক্সআরের রিভিউ দিচ্ছি। হ্যাঁ, এটা প্রথম দিন দিচ্ছি এমন না, এর আগেও দিয়েছিলাম, বাট ওই দিন আমার মাইক্রোফোন কোনো কারণে খারাপ হয়ে গিয়েছিলো, অ্যান্ড পুরো যে কথাটা আমি বলেছিলাম পুরো কথাটাই কিন্তু আমার বৃথা হয়ে গেছিলো, অ্যান্ড দেন আমার মনটা পুরো ভেঙে গিয়েছিলো। বানাবো করতে করতে একটু টাইম লেগে গেলো। তো দেখলাম যে 5,000 কিলোমিটার পুরোপুরিভাবে হোক, দেন একটা প্রপার লং টার্ম রিভিউ যেটা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো, আগে দেখে নিই যে এটা কীভাবে লাগিয়েছিলাম সেটাকে দেখে নিই, দেন তারপরে প্রাইস টাইস সবই আপনাদের শেয়ার করবো।
গাইস, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু গায়ে উইন্ডশিল্ডার পরেই এসেছি। অর্থাৎ আমি যখন টায়ারটা লাগিয়েছিলাম তখন ছিল পুরোপুরি গরম, মানে আমি টায়ার কিনতে গিয়েও ঘেমে গিয়েছিলাম বাইক চালাতে, মানে বাইক চালিয়ে গিয়ে যে নেমেছি সাথে সাথে ঘেমে গিয়েছি। অ্যান্ড বৃষ্টিও ছিল। এবার বলি প্রাইস কত পড়েছিল অ্যাকচুয়ালি আমার টায়ারটার। দেখুন, আমি যে টায়ারটা কিনেছিলাম এটা কিনেছিলাম উইদাউট জিএসটিতে, মানে বিল ছাড়া কিনেছিলাম, এবং যার জন্য আমাকে কিন্তু কোনো রকম জিএসটি পে করতে হয়নি। সো আপনি নর্মালি অনলাইনে যে প্রাইসগুলো পাবেন বা বড় বড় দোকানে যে প্রাইসগুলো পাবেন সেগুলো কিন্তু ইনক্লুডিং জিএসটি, বাট আমি কিনেছিলাম জিএসটি ছাড়া, তার জন্য আমার প্রাইস অনেক কম পড়েছিল। যেটা পড়ার কথা হচ্ছে 4000 টাকা, সেটা আমার পড়েছিল 3500-3600 টাকা। আর মানে পেছনেরটা আর কি, পেছনেরটা যতদূর আমার মনে আছে 3550 না 3600 টাকা লেগেছিলো। যেটা দোকানে বা আপনি যদি অন্য কোথাও কিনতে যান তাহলে আপনার মোটামুটি 4000 টাকা তো মিনিমাম, কোথাও 4200 টাকাও নিচ্ছে আমি শুনেছি। বিশেষ করে ইউটিউবে অনেক জায়গায় দেখলাম যে 40-4200 কিন্তু দাম নিচ্ছে। আর সামনের টায়ারটা আমার পড়েছিল 1950 টাকা, যেটা কিন্তু অনলাইনেও 2000 টাকার উপরে দাম আছে। আর অনেকেই অনেক দোকান থেকে কিনেছে, তাদের কিন্তু 2000-এর উপরে দাম নিয়েছে। সো এই গেল হচ্ছে প্রাইস। আমার প্রাইসের সাথে বাইরের প্রাইস তুলনা করবেন না, কারণ যে দোকান থেকে আমি নিয়েছি এটা একটা দোকান, একটা ডিলারের কাছ থেকে নিয়েছিলাম। অ্যান্ড সে যেহেতু আমাকে কোনো পয়সা দেয়নি, যার জন্য আমি আলাদা করে আর প্রমোশন তাকে করলাম না। বাট হ্যাঁ, আমার জিএসটিটা ওখানে বেঁচে গেছে, যার জন্য অনেক টাকা আমার সেভ হয়ে গেছে। আমি একটু আস্তে আস্তে চালাচ্ছি, তার রিজন হচ্ছে যে প্রচুর হাওয়া আসছে সামনে থেকে। সো অতিরিক্ত হাওয়াতে আপনাদের কথা শুনতে প্রবলেম হবে, এবং মাইক্রোফোনেও প্রচুর হাওয়া ঢোকে, যার জন্য কথা ক্লিয়ার হয় না। তো যার জন্য একটু আস্তেই চালাচ্ছি। বাট যদি আপনি জোরে চালান অ্যাপোলো ট্রাম্বলার এক্সআর নিয়ে, দেন ইউ আর গুড টু গো। মানে এমন না যে বড় বিটের টায়ার জন্য আপনি জোরে চালাতে পারবেন না। আমি এই বড় বিটের টায়ার নিয়েও কিন্তু যথেষ্ট জোরে জোরে চালিয়েছি। বাট এখন রাস্তায় প্রচুর মানে কি বলে, ক্যামেরা লাগিয়ে দিয়েছে, যার জন্য জোরে চালাচ্ছি না। বাট অ্যাকচুয়ালি আপনার যদি মনে হয় যে অ্যাপোলো ট্রাম্বলার এক্সআর নিয়ে আপনি 90, 100, 110, 120-তে ক্রুজ করবেন, দেন আমার মনে হয় না যে আপনার কোনো প্রবলেম হবে, যদি আপনার বাইকটা ঠিকঠাকভাবে ওয়েট থাকে বাইকে এবং আপনার রাইডিং স্টাইল যদি ভালো হয়, দেন আপনি 100-120-তে ক্রুজ করলেও আপনার কোনো রকম প্রবলেম হয় না। যেরকম আমিও কোনো জায়গায় কিন্তু ফিল করিনি। এটা নিয়ে আমি অনেক জায়গায় ট্যুর করে ফেলেছি, 2-1 জায়গায়। সো আমার কোনো রকম ইস্যু ফিল হয়নি। ডবল নিয়ে আমি টেনেছি, সিঙ্গেলেও গেছি, কোনো রকম ইস্যু কিন্তু আমার ফিল হয়নি। সো আপনারাও কোনো রকম ইস্যু ফিল করবেন না বলে আমার ধারণা। যে প্রবলেমটা অনেকে হয়তো ভাবছে বা বলেছেন যে বাইকে নাকি ভাইব্রেশন বেড়ে যায়, এটা কতটা সত্যি আপনাদের বলি। দেখুন, ভাইব্রেশন আমার তো মনে হয় না বাইকে বেড়েছে। যদি বেড়েও থাকে তাহলে 0.5% বেড়েছে। মানে আগে যতটা ছিল তার 0.5% কি 1% হয়তো ভাইব্রেশন বাড়তে পারে, বাট এমন না যে ফিল করা যায়। এমনিতে তো FZ25-এর ভাইব্রেশন এমনি বোঝা যায় না। তো তারপরেও আমিও একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে অ্যাকচুয়ালি অনেকে বলছে যে ভাইব্রেশন হয়, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ভাইব্রেশন হয় কি না। তবে আমার যে এক্সপিরিয়েন্স, তাতে করে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি ভাইব্রেশন হয় না। ঠিক আছে, সো আপনারা যদি FZ25 ইউজ করতে চান, ডিউক 390-তে ইউজ করতে চান, বা যদি অ্যাডভেঞ্চারের কোনো গাড়িতে ইউজ করতে চান, বা আপনার যদি মনে হয় ডমিনারে লাগাবেন, আপনি লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ওকে গাইস, সো যেমনটা দেখছেন যে আমার পেছনে কিন্তু অ্যাপোলো ট্রাম্বলার এক্সআর লাগানো রয়েছে, মানে সামনে আর কি পুরো সেটটাই কিন্তু অ্যাপোলো ট্রাম্বলার এক্সআরের। এবং আপনারা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটা আমি 5000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। অ্যান্ড সাইডে আমি রাস্তার ধারে দাঁড়িয়েছি, যার জন্য এত সাউন্ড আসছে। তবু আমি চেষ্টা করছি মুখের সামনে নিয়ে কথা বলার। সো 5000 কিলোমিটার চালিয়ে ফেলেছি, তারপরেও কিন্তু এইখানে যে মার্কিংটা থাকে সেই মার্কিং কিন্তু এখনও ওঠেনি। ঠিক আছে, সো এই দেখুন মার্কিং কিন্তু এখনও রয়েছে, যদিও পেছনের মার্কিংগুলো উঠে গেছে, কারণ পেছনের চাকাটা অনেক ওয়াইডভাবে পড়ে রাস্তায়। সো এই হচ্ছে কন্ডিশন, এই যে, সো এইটা হচ্ছে কন্ডিশন। আর যদি আমি টায়ার সাইজ দেখাই, ও আর একটা ভালো জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে আমার মানে
মেকিং যে ইয়ার আর মান্থ হয় সেটা। কোথায় গেল? সো 0524 এটা হচ্ছে আমার মেকিং মান্থ আর ইয়ার। আর আমার টায়ার সাইজ হচ্ছে 140 70 আর 17, মানে রেডিয়াল 17 ইঞ্চি কিন্তু টায়ার, ঠিক আছে। আর ফ্রন্টেরটা যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে 180/17, ঠিক আছে, এবং অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর। সো টায়ারগুলোর কন্ডিশন দেখে নিলেন 5000 কিলোমিটার চলার পরেও। অনেকে বলে নাকি 10,000 15,000-এ ঘষে যায় টায়ার, 20,000-এ ঘষে যায়, তো 5,000-এ তো কিছুই হয়নি এখনও। এমনকি সামনের টায়ারের তো এখনও পর্যন্ত মানে ওই মার্কিংটাই ওঠেনি, তাহলে বুঝুন যে 20,000 কিলোমিটার এটা ঘষবে কিনা, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে 10,000 কিলোমিটারে গিয়ে তবে এই মার্কিংটা উঠবে। ওকে, সো তখনও দেওয়া যাবে, যখন আরও লং টার্ম রিভিউ দেবো তখন আপনাদের বলে দেবো, আপাতত চালাতে থাকি। সো এই হচ্ছে আপাতত 5,000 কিলোমিটার কন্ডিশন। চলুন বাকি আরও কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, আরও কী কী অবস্থা রয়েছে। এবার কথা হচ্ছে যে এই যে টায়ারটা লাগিয়েছি, টায়ারটা লাগিয়ে আমি কতটা কমফোর্টেবলি চালাচ্ছি, বা টায়ারটা আসলে কমফোর্টেবল কিনা। আরে ভাই ট্রাক যা 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 যা, হ্যাঁ। সো কমফোর্টনেসের যদি কথা বলি সেক্ষেত্রে ডেফিনেটলি টায়ারটা অনেক কমফোর্টেবল। এবং আমার যে পুরনো জ্যাপারটা রয়েছে, একদম শুরুতে কেমন ছিল আমার অতটা খেয়াল নেই, বাট লাস্টের দিকে যা হয়ে গিয়েছিল একদমই কমফোর্ট ছিল না, টায়ারের অবস্থা খুবই বাজে ছিল, যার জন্য বাইক চালিয়ে মজা হতো না। বাট এটা আমি যখনই লাগালাম প্রথম দিনটা আমার একটু আনকমফোর্ট লেগেছে, ঠিক আছে, মনে হচ্ছে মানে আনকমফোর্ট মানে ডিসকমফোর্ট আর কি। সো ডিসকমফোর্ট লেগেছে, বাট পরে 2-4 দিন যাওয়ার পরে আমি দেখছি যে জিনিসটা এতটা কমফোর্টেবল আর বাইক এত দেবে চলছে রাস্তায় যে আলাদাই কিন্তু আমার ফিল হয়েছে। মানে এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে অ্যাকচুয়ালি বাইকের ভালো গ্রিপ পাওয়া যাচ্ছে। ওকে, আমরা রিটার্ন রাস্তায় চলে যাই, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে না থেকে। ট্রাকটা যাক, চাইলে আমি পার হতে পারতাম, বাট ঠিক আছে, যতটা সেফলি যাওয়া যায়। ওকে, সো কতটা কমফোর্টেবল যদি আমাকে রেটিং দিতে বলেন তাহলে আমি 10-এ 9.5 তো আরামসে দিয়ে দেবো, ঠিক আছে। এবার এর থেকেও কমফোর্টেবল টায়ার হয়তো থাকতে পারে অ্যাপোলোর আরও কোনো সিরিজে, যার জন্য আমি 0.5 মার্ক কাটলাম, ঠিক আছে, 9.5 দিয়ে দিলাম। আপনি আরামসে নিতে পারেন। আর হ্যাঁ, বাইক কিন্তু দারুণ স্টেবলভাবে চলে, মানে এতটা স্টেবল, একজন থাকলেও যতটা স্টেবল, দুজন থাকলেও ততটা স্টেবল, একদম স্টেবল কিন্তু বাইকটা চলে, কোনো রকম অসুবিধা নাই। রাস্তা একদম দেবে চলে, মাটি কামড়ে চলে, এরকমভাবে চলে। অ্যান্ড খারাপ রাস্তায়, যেটার জন্য আর কি টায়ারটাকে বানানো হয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। খারাপ রাস্তাতেও ভালোই কম বেশি সার্ভিস দিয়ে দেয়, ঠিক আছে। মানে এমন না যে আপনি জাস্ট একটা মানে অফরোড টায়ার লাগালেন আর খারাপ রাস্তায় চলে গেলেন, আপনার পড়ার সম্ভাবনা নেই, স্কিড কাটার সম্ভাবনা নেই, এরকম কিন্তু একদমই না। পুরোটাই কিন্তু রাইডারের যে রাইডিং স্টাইল তার উপর ডিপেন্ড করে। আপনি যদি মানে সবথেকে দামি বা সবথেকে ভালো অফরোডিং টায়ারও লাগান, তারপরেও যদি আপনি ড্রাইভার বা রাইডার যদি ভালো না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি স্কিড করবে, আপনার চালিয়ে মজা পাবেন না, বা অনেক রকম প্রবলেম আপনি ফেস করবেন। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে অফরোডিং টায়ার মানেই কিন্তু মানে পিছলে যাব না বা কাদার মধ্যে দিয়ে হেভি চলে যাব, ওরকম কিন্তু ব্যাপার না। সো ওটা নিয়ে অত চিন্তা করার কারণ নেই। টুকটাক অফরোডিং আপনি ভালোই করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। ওকে, এইবার কথা বলবো মাইলেজ নিয়ে, ঠিক আছে, যে বাইকের মাইলেজ ড্রপ হয়েছে কিনা। দেখুন, আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন সেক্ষেত্রে পার্সোনালি আমার ফিল হয় যে বাইকের মাইলেজ ড্রপ হয়েছে। এবার এটা আমার এই টায়ার লাগানোর জন্য নাকি E20 পেট্রোলের জন্য নাকি ভালো সার্ভিসিংয়ের জন্য, যে কারণেই হোক আমার মাইলেজ ড্রপ হয়েছে। এবং আনফর্চুনেটলি টায়ারটা লাগানোর পরেই কিন্তু আমার মাইলেজ ড্রপ হয়েছে, ঠিক আছে। মাইলেজ ড্রপ হয়েছে, ইনস্ট্যান্ট পিক আপ কিছুটা কমেছে, এমন না যে ড্রাস্টিক্যালি কমে গেছে এরকম না, কিছুটা ইনস্ট্যান্ট পিক আপ কমেছে, যেহেতু একদম মাটির সাথে আটকে থাকে টায়ারটা।
অ্যান্ড মাইলেজ কিছুটা কমেছে, মানে জাস্ট কোনো রকমে বোঝা যায় যে হ্যাঁ কমেছে, এমন না যে বোঝা যায় না, তবে বোঝা যায়, কিন্তু এতও না যে মানে খুব অসুবিধায় পড়ে যাবেন এরকম না, ঠিক আছে, কিন্তু কমেছে। এই হচ্ছে মাইলেজ আর হচ্ছে গাড়ির স্পিডিং নিয়ে কথা। কারণ যা যা ফিল করেছে আমি পুরো একদম জেনুইন আপনাদের সাথে শেয়ার করছি। একটা জিনিসও আমি বানানোর চেষ্টা করছি না, বা একটা জিনিসও আমি কারো কাছ থেকে শুনে বা রিভিউ নিয়ে বলছি না। নিজে যা যা ফিল করেছি এবং তার কি কারণ হতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এবার কথা হচ্ছে যে কিনবেন কিনা। দেখুন, অবশ্যই কিনবেন, কেন কিনবেন না। ভালো একটা টায়ার, অ্যাপোলো টায়ার তো অনেক পপুলার একটা টায়ার, এমআরএফের পরে আমার মনে হয় যে অ্যাপোলোর এত বেশি সেল হয়। সো অবশ্যই কিনবেন। আমার সব থেকে প্রিয় গাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, হ্যারিয়ার। ভাই গাড়িটা দেখলেই মনে হয় কিনি। যাই হোক, এখন আপাতত তো সম্ভব না, ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় তো কিনবো। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে ব্যাপার যে কিনবেন, অবশ্যই কিনবেন। অ্যাপোলো ট্রাম্বলার এক্সআর খুব পপুলার একটা মডেল এবং খুব ভালো একটা টায়ার। মানে যদি ওভারঅল পারফরমেন্স দেখেন তাহলে খুব ভালো একটা টায়ার, একদম স্মুথভাবে রাস্তা দিয়ে চলে, কোনো রকম ভাইব্রেশন ফিল হয় না। মাইলেজ ড্রপ যেটুকু হয় ওটুকু মেনে নেওয়ার মতো, মানে এমন না যে একদম 4-5 কিলোমিটার কমে গেছে, এরকম না, হয়তো 1 কিলোমিটার কমতে পারে। তারপরে একটা নয়েজ অনেকে ফিল করেন, যেটা আমিও ফিল করি, সেটা হচ্ছে হামিং নয়েজ। হামিং নয়েজ বলতে একটা করে আওয়াজ হয়। এবার মানে আসছে কিনা মাইক্রোফোনে আমি সঠিক জানি না, তবে আমি এখনও শুনতে পাচ্ছি করে একটা আওয়াজ হচ্ছে। এটা কেন হয় আপনাদের বলি। এটা মেনলি হয় যাদের বাইকে মাডগার্ড লাগানো রয়েছে এবং মাডগার্ডের পজিশন কীরকম রয়েছে তাদের উপর ডিপেন্ড করছে। কারণ যেহেতু বড় বড় গুটির টায়ার, মানে বড় বড় ব্লকের টায়ার, তো যার জন্য হাওয়াটা আটকে থাকে, এবং হাওয়াটা নিয়ে সে ওই মাডগার্ডের ভেতরে ঢোকায়। সো যার জন্য মাডগার্ডের ভেতরে একটা নয়েজ ক্রিয়েট হয়, সেইখান থেকে নয়েজ আসে। আপনি যদি মাডগার্ড খুলে দেন তাহলে দেখবেন যে ওই নয়েজটা কিন্তু আর থাকবে না। সো এইটা হচ্ছে ব্যাপার। হামিং নয়েজ যেটা, সেটা অবশ্যই আসে, আমি একদম 100% শিওর আসে। এবার আমারই অনেক ফ্রেন্ড যারা লাগিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে ওই নয়েজটা আসে না। এবার সেক্ষেত্রে বুঝলাম যে ওটা বাইক টু বাইক ভ্যারি করে। যাদের বাইকে মাডগার্ড লাগানো রয়েছে এবং মাডগার্ডের পজিশন কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করছে যে ওই নয়েজটা আপনার আসবে কিনা। ওটা কিন্তু টায়ার থেকে আসে না, টায়ার যেহেতু হাওয়া আটকিয়ে চলে, সো ওই হাওয়াটা যখন আপনার মাডগার্ডের ভেতর ঢোকে তখন ওই বাঁশির মতো একটা কনসেপ্ট ক্রিয়েট হয় এবং ওইখান থেকে আওয়াজটা হয়। আপনি দেখবেন যে আপনার যে পেনের ক্যাপ রয়েছে, সেই পেনের ক্যাপের মুখে যদি আপনি ঠোঁট দিয়ে ফু দেন দেখবেন একটা আওয়াজ হয়। তো ওই একই কনসেপ্ট এখানে অ্যাকচুয়ালি কাজ করে। ওই হাওয়াটা ঢুকে হাওয়া বাধা পেয়ে একটা হামিং নয়েজ ক্রিয়েট করে। তো ওইটাই আর কি ব্যাপার। ওকে, সো এই হচ্ছে অ্যাপোলো ট্রাম্বলার এক্সআরের রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে বলবেন না যে কেমন লেগেছে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। যদি অ্যাপোলো ট্রাম্বলার এক্সআর নিয়ে থাকে সেক্ষেত্রেও জানান, যদি অন্য কিছু নিয়ে থাকে সেক্ষেত্রেও জানান। আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার, তাহলে কিন্তু আপনারাও পুরোটাই জানতে পারবেন। এবং অ্যাপোলো ট্রাম্বলার এক্সআর আপনার কাছে আছে কি না, থাকার ফলে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমার এক্সপিরিয়েন্সের সাথে আপনার এক্সপিরিয়েন্সের কোনো মিল আছে কি না, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু যারা নতুন ভিডিও দেখতে আসবে তারাও কিন্তু জানতে পারবে এবং বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি কী প্রবলেম ফেস করতে হয় বা কী বৈশিষ্ট্য রয়েছে এই টায়ারের। সো যেমনটা দেখলেন আরামসে স্পিডিং করা যায়, ঠিক আছে, আরামসে ক্রুজ করা যায় 100-এর ওপরে, কোনো রকম প্রবলেমই হয় না। গাড়ির গতিও কিন্তু ঠিকঠাকভাবেই ওঠে।
থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।